বন্ধুরা, সময়ের সাথে জিনিসগুলো কতটা বদলে যায়, আর শেষ পর্যন্ত এই লোকগুলো এই কাঠের উপর দিয়ে হাঁটছে কেন, আর শেষ পর্যন্ত কিভাবে এই ছোট্ট পিন আপনার জীবন কেড়ে নিতে পারে, আর কিভাবে জাপানে মানুষ হেঁটে হেঁটে বিদ্যুৎ তৈরি করছে, আর চীনারা কিভাবে এই ডাস্টবিন বানিয়েছে যা নিজে থেকেই দৌড়ে আবর্জনা ধরে, আর শেষ পর্যন্ত এক ডজনে 12টি ইউনিট কেনই বা হয়, এই প্রশ্নগুলোর পাশাপাশি আরও অনেক মজার প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। তো বুঝতেই পারছেন ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। বন্ধুরা, এই ছেলেটির সাথে পরিচিত হয়ে নিন। এটি যেন একটি চলমান ক্যালকুলেটর, যা তুমি ক্যালকুলেটর দিয়েও করতে পারবে না, তা সে নিজের মস্তিষ্কেই করে ফেলে। এর নাম আর্জুন শুক্লা। সে ভারতের মহারাষ্ট্রে বসবাস করে। আপনি বিশ্বাস করবেন না, কিন্তু এই ব্যক্তি দুবাইতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অধীনে একদিনে 6টি মেন্টাল ম্যাথ রেকর্ড ভেঙেছে। যেমন 104 ডিজিটের সংখ্যা 30.9 সেকেন্ডে যোগ করা, 2004 ডিজিটের সংখ্যা 1 মিনিট 9 সেকেন্ডে যোগ করা এবং 55 ডিজিটের সংখ্যা 18.7 সেকেন্ডে যোগ করা। ভাই, এটা একদিনে হয়নি, বরং এর জন্য আর্জুনকে 6 বছর থেকেই ঘন্টার পর ঘন্টা অনুশীলন করতে হয়েছে। বন্ধুরা, এটি বিশ্বের সবচেয়ে লম্বা গাড়ি, যার আকার একটি গড় নীল তিমির সমান। আর ভাই, এটি এত লম্বা যে এই গাড়িতে সাঁতার কাটার জন্য সুইমিং পুলও আছে, আর হেলিকপ্টার নামানোর জন্য হেলিপ্যাডও আছে। আর এই গাড়ির দুই পাশে 24টি চাকা আছে, অর্থাৎ এক পাশে 12টি চাকা। তো বন্ধুরা, এই গাড়িটি দেখতে ভেতর থেকে অত্যন্ত বিলাসবহুল, আর এই গাড়ির নাম দ্য আমেরিকান ড্রিম। আর আপনাদের মধ্যে কে এটি কিনতে পছন্দ করবেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। বন্ধুরা, শেষ পর্যন্ত এই লোকগুলো এই কাঠের ওপর দিয়ে হাঁটছে কেন? এরা হলো বান্না উপজাতির মানুষ, যারা ইথিওপিয়ার ওমো উপত্যকায় বসবাস করে। এই লোকেরা সম্পূর্ণভাবে গরু ও ছাগলের উপর নির্ভরশীল এবং তাদেরকে নিজেদের ধন সম্পদ এবং সম্মানের প্রতীক মনে করে। আর আগের সময় যখন তারা গরু ছাগল চড়াতে নিয়ে যেত, তখন জলাভূমি, সাপ এবং অন্যান্য প্রাণীদের থেকে বাঁচার জন্য তারা এই কাঠের ওপর দিয়ে হাঁটত। কিন্তু বর্তমান সময়ে এটি তাদের পরিচয়ে পরিণত করেছে এবং তারা যে কাঠের উপর দিয়ে হাঁটে তা 2 মিটার থেকেও লম্বা হয়। আর হ্যাঁ, এখানে দেখা হয় না কে শিশু আর কে বড়, বরং শৈশব থেকেই তাদের এই কাঠের উপর দিয়ে হাঁটতে শেখানো হয়। বন্ধুরা, ফোন রিসিভ করেই আমরা সবার আগে হ্যালো কেন বলি? আপনার মনেও যদি এরকম প্রশ্ন জাগে তাহলে বলি, টেলিফোনের উদ্ভাবক আলেকজান্ডার গ্রাহাম বেলের মহিলা বন্ধুর নাম ছিল মার্গারেট হ্যালো এবং তিনি তাকে স্নেহ সহকারে হ্যালো বলে ডাকতেন। তাই আমরা ফোনে প্রথমে হ্যালো বলি। তবে এটি শুধু একটি মিথ। প্রকৃত সত্য হচ্ছে, আলেকজান্ডার যখন টেলিফোন তৈরি করেছিলেন তখন তার ইচ্ছা ছিল যে লোকেরা কল পাওয়ার পর আহো বলুক। কিন্তু সেই সময়ে আলোর বাল্বের উদ্ভাবক থমাস আলভা এডিসন ধারণা দেন যে টেলিফোন ধরেই প্রথমে হ্যালো বলা উচিত, কারণ তখন এই শব্দটি কারো মনোযোগ আকর্ষণের জন্য ব্যবহৃত হতো। আর ধীরে ধীরে এই শব্দটি সারা বিশ্বে ব্যবহার হতে থাকে। আর ব্রিটিশ শাসনের সময় ভারতে যখন টেলিফোনের সেবা আসে, তখন সেই একই পদ্ধতি অনুসরণ করা হয়। যদিও আমরা বর্তমানে এখন ফোন ধরেই সকলকে সালাম বা নমস্কার করে থাকি, কিন্তু আজ সারা বিশ্বে যে ফোন তুলেই সবাই প্রথমে হ্যালো বলে, সেটা মূলত সেই পুরনো যুগের গ্রাহাম বেলের সময়েই তৈরি হয়েছিল। তো বন্ধুরা, এই বিষয়টি আপনারা ইতিপূর্বে কে কে জানতেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। বন্ধুরা, চীনারা কীটপতঙ্গ খেয়ে অর্থাৎ কঠোর পরিশ্রম করে এমন একটি ডাস্টবিন বানিয়েছে যা আবর্জনা দেখলেই দৌড়ে ধরে। মানে আপনি যেখানেই আবর্জনা ফেলুন না কেন, এই ডাস্টবিন তাকে দৌড়ে গিয়ে ধরে ফেলবে। এই ডাস্টবিনের কাজ করার পদ্ধতিটি বেশ মজার। এর জন্য তারা দেয়ালের একটি ক্যামেরা এবং ডাস্টবিনে আরেকটি ক্যামেরা ফিট করেছে। আর আপনি যখন একটি নির্দিষ্ট পরিধির মধ্যে যে কোনো জায়গায় আবর্জনা ফেলবেন, তখন এই ডাস্টবিন সেই আবর্জনা দৌড়ে গিয়ে ধরে ফেলবে। আর ভাই, এই ডাস্টবিন অন্ধকারেও চলতে পারে, কারণ তারা মেঝেতে এলইডি স্ট্রিপ লাইট লাগিয়েছে এবং ডাস্টবিনের নিচে চলার পথ দেখার জন্য একটি ক্যামেরা ফিট করেছে, যার ফলে এই ক্যামেরার লাইটগুলোও ট্র্যাক করে অন্ধকারেও চলতে পারে। তো বন্ধুরা, আমার কাছে এই ডাস্টবিনটা কিন্তু অসাধারণ লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। আর এমন প্রযুক্তিও কি আমাদের দেশে হওয়া উচিত কমেন্টে জানাতে পারেন। এটি হলো এমআরআই মেশিন, হাসপাতালের সবচেয়ে বিপজ্জনক এবং শক্তিশালী মেশিন, যা প্রতিদিন হাজার হাজার মানুষের প্রাণ বাঁচায়। কিন্তু এই প্রাণ বাঁচানো মেশিন আপনার জীবনও কেড়ে নিতে পারে, কারণ এর ভেতরে এত শক্তিশালী চৌম্বক ক্ষেত্র থাকে যা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের চেয়ে 60,000 গুণ বেশি শক্তিশালী। অর্থাৎ যদি আপনার হাতে বা পকেটে কোনো
ধাতব জিনিস থাকে তাহলে এই মেশিন সেটাকে রকেটের গতিতে নিজের দিকে টেনে নেবে। আর এর আগেও এমন অনেক দুর্ঘটনা ঘটেছে যাতে এমআরআই মেশিন কারো প্রাণ কেড়ে নিয়েছে। তাই এমআরআই রুমে একটি ছোট্ট পিনও অনুমোদিত নয়, কারণ এই ছোট্ট পিনের কারণেও আপনার প্রাণ যেতে পারে। বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন যে এক ডজনে সবসময় 12টি ইউনিটই কেন হয়? মানে 10 বা 15 তো হতে পারত, তাই না? কিন্তু এর একটি বিশেষ কারণ রয়েছে। প্রথমত, এক ডজনে 12টি ইউনিট হয় কারণ প্রাচীনকালে মানুষ 12কে একটি নিখুঁত সংখ্যা বলে মনে করত, যা 1, 2, 3, 4, 6 এবং 12 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 12কে ভাগ করা সহজ হয়। দ্বিতীয় কারণ হচ্ছে প্রাচীনকালে মানুষ তাদের আঙ্গুল দিয়ে গণনা করত। এক হাতের বুড়ো আঙ্গুল ব্যবহার করে বাকি 4টি আঙ্গুলের 3টি করে গিরা বা জয়েন্ট গণনা করত, তাহলে মোট 12টি পাওয়া যেত। তাই তাদের স্বাভাবিক গণনা ছিল 12 পর্যন্ত। আর তৃতীয় কারণ হচ্ছে 12 এর সম্পর্ক সময়ের সঙ্গেও রয়েছে। দিনের 12 ঘন্টা, রাতের 12 ঘন্টা, বছরের 12 মাস এবং 12 রাশি। তাই মানুষ মনে করে 12 একটি পূর্ণাঙ্গ সংখ্যা, আর এ থেকেই এক ডজনে 12টি ইউনিট তৈরি হয়। বন্ধুরা, জাপান সত্যি 2050 সালে বসবাস করছে, কারণ জাপানের মানুষ এখন তাদের পা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। জাপানের অনেক এলাকায় এমন টাইলস লাগানো হয়েছে যার উপরে পা ফেললেই বিদ্যুৎ উৎপন্ন হয়, কারণ তারা যে টাইলস বানিয়েছে তার ভেতরে একটি বিশেষ উপাদান থাকে যাকে পাইজো ইলেকট্রিক উপাদান বলে। এই উপাদানের উপর চাপ পড়লে এর ভেতরে পরমাণুগুলো নড়ে যায়, যার ফলে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ আলাদা হয়ে যায়। এতে একটি ছোট ভোল্টেজ উৎপন্ন হয় যা তারের সাথে সংযুক্ত হলেই কারেন্টে পরিণত হয় এবং বিদ্যুৎ পাওয়া যায়। এই প্রযুক্তি এখনো ছোট ছোট জিনিসের জন্য ব্যবহৃত হয়। এখনো এর এত ক্ষমতা নেই যে এটি পুরো বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতে পারে, কিন্তু ভিড়বহুল জায়গায় এটি এক ধরনের বিনামূল্যে শক্তি উৎস যা ভবিষ্যতে আরও উন্নত করতে পারে। বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন ট্রেনের পাশে এই পাথরগুলো কেন বিছানো থাকে? আগে এটা জেনে নিন যে এই পাথরগুলোকে ব্যালাস্ট বলা হয় এবং এগুলো শুধু ডিজাইনের জন্য নয় বরং রেলওয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। এদের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ট্রেনের ভারী ওজন সহ্য করা এবং তা সমানভাবে মাটিতে ছড়িয়ে দেওয়া যাতে ট্র্যাক ধসে না যায়। এছাড়াও যখন ট্রেন উচ্চ গতিতে যায় তখন ট্র্যাকের ওপর অনেক কম্পন এবং চাপ পড়ে যা এই পাথরগুলো শোষণ করে নেয়, যার ফলে ট্র্যাক স্থিতিশীল থাকে। এই পাথরগুলি বৃষ্টির পানি সহজেই নিষ্কাশন করে দেয়, ফলে ট্র্যাকের নিচে পানি জমে না। অর্থাৎ এই পাথর না থাকলে দুর্ঘটনার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যেত। বন্ধুরা, দেখুন সময়ের সাথে জিনিস কতটা বদলে যায়। প্রথমে এটি দেখুন, রাস্তা বানানোর সময় কারো নোকিয়া ফোন ভুলবশত রোলারের নিচে চলে গিয়েছিল এবং রাস্তার সাথেই মিশে গিয়েছিল। আর 20 বছর পর যখন এর ওপর দিয়ে মানুষ এবং গাড়ি চলাচল করে তখনও এটি দেখতে পারে। তবুও এই নোকিয়া ফোনটি একদমই ঠিকঠাকই ছিল। এজন্যই নোকিয়াকে সব ফোনের বাপ বলে মনে করা হয়। এরপর এই সিঁড়িগুলো দেখুন, যখন বছরের পর বছর ধরে মানুষ এতে ওঠানামা করছে তখন সময়ের সাথে কিভাবে এই সিঁড়িগুলো নিচের দিকে ডেবে যাচ্ছে। মানে এগুলো আরও কিছু বছর চলতে থাকলে এই সিঁড়িগুলো স্লাইডে পরিণত হয়ে যাবে। এরপর এই ছবিটি দেখুন, ভাই এই কুকুরটি তার পা এই গাড়িতে ঘষতে থাকলো এবং কয়েক বছর পর এই গাড়ির রঙে উঠে গেল। এরপর যখন এই লোকটি বছরের পর বছর তার টিভিতে প্যাক ম্যান গেম খেলতে থাকলো তখন তার টিভিতে প্যাক ম্যানের গেমের পুরো মানচিত্রটাই ছাপিয়ে গেল। এরপর এটি দেখুন, এই দোকানের দরজার কাছে একটি ঘন্টা লাগানো আছে যা প্রতিবার গ্রাহক আসার সময় কাঠের সাথে ধাক্কা খায়। আর গত কয়েক বছরে এই দোকানে এত গ্রাহক এসেছে যে এই ঘন্টাটি কাঠের একটি ছিদ্র করে ফেলেছে। এরপর এই ছবিটি দেখুন, যেখানে এই হুকটি দেয়ালে কত বড় ছিদ্র করে ফেলেছে। মনে হচ্ছে যেন গত কয়েক বছর ধরে মানুষ এই দেয়ালে হুক দিয়ে বারবার আঘাত করছে। এরপর এই ছবিটি দেখুন, আসলে চীনের এক মন্দিরে প্রতিদিন 3000 মানুষ প্রার্থনা করত, আর বছরের পর বছর এমন করার পর এই শক্ত পৃষ্ঠটাও পায়ের ছাপ পড়ে গেছে। তো বন্ধুরা, এরকমই আরও মজার মজার ফ্যাক্টস দেখতে চাইলে স্ক্রিনে দেখানো 4টি ভিডিওর যেখানে একটি আপনারা দেখে আসতে পারেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।